তো বন্ধুরা, ওয়েলকাম টু লাচুং। এখন ঘড়িতে বাজে 7:22। তো আমরা এখন হোটেল ছেড়ে দিচ্ছি লাচুং থেকে। এখন আমরা লাচুং থেকে রুম ছেড়ে দিয়ে জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাব। এই হচ্ছে আমাদের রুমের কিছু পরিস্থিতি, দেখো তোমরা। অলরেডি সব প্যাক আপ হয়ে গেছে আমাদের, শুধু এখন বেরোতে বাকি আছে। তো আমরা ভেবেছিলাম জিরো পয়েন্টে ঘুরে এসে আবার এই হোটেলে থাকবো, বাট এখানকার খাওয়া দাওয়া একটু ভালো লাগছে না, যার কারণে আমরা রুমটা ছেড়ে দেবো ভাবছি। তো কোনো হোটেল কিন্তু আমাদের অলরেডি বুক নেই। আমরা ওখান থেকে ঘুরে আসার পরে ডিসাইড করবো যে এখানে থাকবো কি থাকবো না। আর এখন যা পরিস্থিতি, আজকে হচ্ছে 9 ডিসেম্বর 2024। তো ভিডিওতে দেখা যাচ্ছে যে দেখি আমরা যে এখানে টুরিস্ট অনেক আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই নেই, গোটা লাচুং ফাঁকা। তো যতগুলো হোমস্টে আছে দেখতে পাচ্ছি এখান থেকে, তো এগুলোতে কিন্তু একদমই লোক নেই। তো এই কারণে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, চিন্তার কোনো কারণ নেই। তো কোনো না কোনো রুম পেয়ে যাবো। তো তোমরা ভিডিওর সাথে যুক্ত থাকো, দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বন্ধুরা, আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখি বাইকের সিটের মধ্যে বরফ জমে আছে, মানে তাও হালকা পাতলা বরফ না, ভালো বরফ। আওয়াজ পাচ্ছ তোমরা হয়তো, তো মুশকিলে পড়ে গেলাম। তো আমরা কিন্তু আজকে বেরিয়ে যাবো এদিক থেকে সোজা। এদিক থেকে বেরিয়ে এদিকে কিন্তু লাচুংয়ের রাস্তা। এখান থেকে 5 কিলোমিটার একটা চেকপোস্ট আছে, সেই চেকপোস্ট পর্যন্ত তো ব্লগিং করা যাবে না, তার কারণে আমরা ওটা পার হওয়ার পরে গোপ্রো লাগাবো। লাচুং হোটেল থেকে বেরিয়ে 1 কিলোমিটার আসার পর তোমাদের একটা রাস্তায় ভাগ হয়ে যাবে, দেখবে একটা এই ডান দিক চলে যাচ্ছে, একটা সোজা চলে যাচ্ছে। এই সোজাটা কিন্তু তোমরা চলে যাবে ইয়ামথাম ভ্যালি জিরো পয়েন্ট, আর এই ডান দিকে যেটা চলে গেল এটা কিন্তু তোমরা চলে যাবে কাটাওয়ে। আর তোমরা যখন কাটাও যাবে এই জিনিসটা সবসময় মনে রাখবে যে সোজা না গিয়ে রাইট সাইড নিতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু ইয়ামথাম থেকে মোটামুটি 15 কিলোমিটার পেছনে আছি। এতক্ষণ গোপ্রো লাগাতে পারছিলাম না, তার জন্য সরি। কারণ হচ্ছে, 1 নম্বর কথা হাইলি রেস্ট্রিক্টেড এরিয়া, আর 2 নম্বর কথা এত ঠান্ডা যে হাত জমে গিয়েছিল। ইয়ামথামের ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ভয়ঙ্কর ঠান্ডা, মানে অসহ্যকর ঠান্ডা। তোমরা যারা বাইকে আসবে, আমি সবাইকে একটা জিনিস সাজেস্ট করব যে যত দামি হ্যান্ড গ্লাভস কেন না কেন, কোনো লাভ হবে না। কারণ অলরেডি আমি এই যে বিবিজির হ্যান্ড গ্লাভস পরে আছি, উইন্টার হ্যান্ড গ্লাভস, যেটা কোনো কাজের না, একদম বেকার। গুগলে গিয়ে সার্চ করবে উইন্টার হ্যান্ড গ্লাভস বলবে না কিন্তু। তো সেটা তোমরা নিয়ে নেবে, বেশি দাম হবে না, ফ্লিপকার্টে অ্যামাজনে পেয়ে যাবে, 1000-1200 টাকা দাম পড়বে। সিটের কভারটা পড়ে গেছে, তো 1000-1200 টাকা দাম নেবে। অ্যাকচুয়ালি ওটা কি হয়, এই হ্যান্ড থেকে পুরো গার্ড একদম ঢাকা, তারপরে ওর ভিতরে হাত ঢুকিয়ে তোমার হ্যান্ড গ্লাভস পুরো চালাবে। তাহলে কি হবে, যে সামনেই এইখানে, তাহলে কি হবে, তোমাদের হাতে আর ঠান্ডাটা লাগবে না। আর বেস্ট একটা ভালো নাকেল গার্ড লাগালে আরো ভালো। তো এইটুকু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখলাম, আশা করি অনেক কাজে লাগবে। প্রতিবার আমি ভাবি কিনবো, বাট কিনতে পারি না, কোনো কারণ পছন্দ হয় না। বন্ধুরা, আমরা কিন্তু ইয়ামথাম থেকে এখন 10 কিলোমিটার পিছিয়ে আছি। এখানে কিন্তু একদমই গোপ্রো অ্যালাউড নেই, মানে মেনশন করা আছে গোপ্রো ক্যামেরা ইজ নট অ্যালাউড। মানে তোমরা যখন নর্থ সিকিম আসবে, তোমরা হেলমেটের মধ্যে মোবাইল লাগাও, কোনো সমস্যা নেই। হেলমেটের মধ্যে ডিএসএলআর লাগিয়ে নাও, কোনো সমস্যা নেই। বাইকে বসে বসে আরেকজন ভিডিও করো, কোনো সমস্যা নাই। শুধু গোপ্রো লাগালেই সমস্যা। তো কালকে আমি একজন আর্মির কাছে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, ডিএসএলআর দিয়ে যদি আমি ভিডিও করি কোনো সমস্যা নেই, মোবাইল দিয়ে করলেও সমস্যা নেই, তো গোপ্রোটাই কেন সেখানে যে গোপ্রো নট অ্যালাউড, গোপ্রোর সাথে কী দুশ্মনী আছে, আমি জিজ্ঞেস করেছিলাম কালকে। ওই স্যার আমাকে বলছেন যে আমি নিজেও জানি না, তো যেহেতু লিখেছে তো কোনো না কোনো কারণ হবে, তো হতে পারে কোনো কারণ, বাট আমার তো কিছু কারণ আমি বুঝতে পারছি না কিসের কারণ। গোপ্রো দিয়ে ক্যামেরা করলে আর মোবাইল দিয়ে ক্যামেরা করলে যে কী তফাৎ হবে সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, রুল করেছে যখন মানতে হবে। 100% রুল যদি মানি তাহলে তোমাদেরকে ভিডিও দেখাবো কেমন করে। সো মাঝে মাঝে একটু রুল ব্রেক করতে হয়। এতক্ষণ আমার হাতের আঙ্গুলের যে মাথাগুলো ছিল, মানে গোল গোল হয়ে গেছে, গোল আঙ্গুল মাথাগুলো। আর কিছুক্ষণ থাকলে হয়তো আমার আঙ্গুল স্পন্ডিলাইসিস হয়ে যেত, যার কারণে আমি একটু দাঁড়িয়ে মানে হাতটা রিলিভ করালাম ইঞ্জিনে হাত দিয়ে। তো দেন এখন একটু ঠিক আছে। আমি তোমাদেরকে এখন আবারও বলছি বন্ধুরা, তোমরা কিন্তু উইন্টারে যদি বাইক রাইড করো, দুটো জিনিস মাথায় রাখবে। তোমার কাছে রাইডিং জ্যাকেট থাকতে হবে, এটা ম্যান্ডেটারি না। রাইডিং বুট থাকতে হবে, সেটাও ম্যান্ডেটারি না। সব থেকে ভালো হয় কম পয়সার মধ্যে যদি তোমরা গামবুট পরে আসো, তার চেয়ে ভালো সলিউশন হয়ই না। একটা 1 নম্বর গেল। আর 2 নম্বর কথা, তোমাদের কাছে যদি মোটামুটি একটা ভালো বুট থাকে, সেই বুটের উপর তোমরা একটা শু কভার চাপিয়ে নেবে, তাহলে কি হবে, তোমাদের আর হাওয়া লাগবে না, আর পাটা অনেক ভালো থাকবে। সবচেয়ে বেশি সমস্যা কিন্তু হাতে আর পায়েই হয়। আমরা এখন বাইক চালাচ্ছি, ভিতরটা ঘেমে যাচ্ছে আমাদের, বাট আঙ্গুলটা একদম জমে যাচ্ছে। হাতের কথা বলে রাখি, আমি বলতে বলতে সামনে কিন্তু আমার রাস্তার মধ্যে অলরেডি বরফ পেয়ে গেছি। তো হাতের কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যেই হ্যান্ড গ্লাভসই কেনো না কেন, এই উইন্টার সিজনে সব ফেল হয়ে যাবে, এখানে কোনো লাভ হবে না। এখানে -10, 12, 100 তুমি যত কিছু কিনে নাও, এখানে আছে সব ফ্লপ। তো এই জিনিসটা সবচেয়ে ভালো বুদ্ধি, যেটা বললাম তোমাদেরকে, আবারও বলে রাখি, অনলাইনে সার্চ করবে উইন্টার হ্যান্ড গার্ড, সাথে লিখে দিবে বাইক উইন্টার হ্যান্ড গার্ড, দেখবে একটা আসবে যেটা একদম ঢাকা, একদম এখান থেকে এল টাইপের। তো সেটা যদি তোমরা নিয়ে নাও,
আর যে কোনো গ্লাস পরে নাও, একদম রিল্যাক্স, আর কোনো চিন্তাই নেই। আদারওয়াইজ কিন্তু আবারও বলি, যত টাকা দেবে হ্যান্ড গ্লাস কোনো লাভ নেই। এই যে আমাদের বাইকার ভাইরা হয়ে গেল যে, আমরা কিন্তু ইয়ামথাম থেকে 8 কিলোমিটার পেছনে এখন। আজকে 9 ডিসেম্বর 2024। তো ওয়েদার কিছুটা এরকম। এই আমথাম থেকে ঢোকার 5 কিলোমিটার আগে কিন্তু তোমরা হালকা পাতলা অফরোড পাবে, আবার তেমন করো না, চাপ নেই। আর এই রাস্তার সাদা সাদা দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু বরফ, এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো ফ্রেশ বরফ, মানে কাল রাতে হয়তো স্নোফল হয়েছে এখানটায়। তো আমরা কিন্তু ইয়ামথাম থেকে 5 কিলোমিটার পিছনে আছি। তো আর বেশিক্ষণ লাগবে না, আমরা 10 মিনিটের মধ্যে ইয়ামথাম পৌঁছে যাব। আর রাস্তার মধ্যে কিন্তু জায়গায় জায়গায় ব্ল্যাক আইস হয়ে আছে, তো আমরা খুব সাবধানে চলছি। এই ইয়ামথামের আমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে এই দুধারে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, আর তেমন ধরো রিস্ক নেই কিছু, কারণ তো মাথা দিয়ে যাচ্ছি, যার কারণে দুপাশে তেমন কোনো গর্ত নেই। আর এখানে একটু অক্সিজেনের সমস্যা আছে, তো সবাইকে বলছি তোমরা কর্পূর ক্যারি করো, অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসো। এই দেখো রাস্তার মধ্যে বরফ জমে আছে, কিছুক্ষণ আগে হয়তো গাড়িগুলো গিয়েছে, দুপাশে বরফটা কম আছে, তো ওই চাকা ফলো করে করে আমরা কিন্তু যাচ্ছি। আর রাস্তার পাশে কালো কালো যে এগুলো দেখা যাচ্ছে, তার মানে কিন্তু এগুলো ব্ল্যাক আইস, এগুলোতে তো খুবই সাবধানে চলতে হবে। চাকা স্লিপ করে যাচ্ছে, বিপ্লব পড়ে গেছে আবার। আস্তে 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 আস্তে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। সারি যা সারি যা, লাগছে নাকি? লাগছে, বস 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 বস, গলা দূরতে রোদে যায়, বস। ওদিকে পড়ে গেছে। এই ব্ল্যাক আইসগুলো খুব সাবধানে যেতে হবে, বুঝলা? এগুলো খুব সাবধান, রিল্যাক্স। ক্লাস করিস না। আস্তে 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 আস্তে, এগুলো কিন্তু সব বরফ, ঠিক আছে? লাগছে নাকি? রোদে যায়, রোদে যায়, বস। गिर गया था। ঠিক আছে ঠিক আছে, চাকা স্কিড করে যাচ্ছে পুরো, দেখছে? গাড়ি তোর কি বলতো, মানে সবসময় যেন সোজা থাকে চাকা, তুই এদিক থেকে এদিক চলে যায় তাও ভালো, তারপর ঘুরে নে। तो আমি এতক্ষণ যেটা বলছিলাম ব্ল্যাক আইসের কথা, ও गिर गया था। हाँ यहाँ पे गिरना नॉर्मल है, कोई बात नहीं, नहीं नहीं कुछ नहीं हुआ। লাগেনি তো? গাড়ি সবসময় সোজা থাকবে কিন্তু চাকা, ঠিক আছে? সব থেকে তো আমার টায়ারটা খারাপ রে, আমি ওখানে বুঝতে পেরেছি, ওইখানে আমাকে হালকা চাকা স্লিপ করছে, আমি যেন সাবধানে আসছি দিক থেকে, টাইম পাবি না এখানে। চল ঠিক আছে, কোনো ব্যাপার না, বলে হতে থাকবে। এরকম সিচুয়েশনে প্যানিক হওয়া যাবে না, পড়ে গেছে তো পড়ে গেছে অলরেডি, তুমি সেফ দাঁড়িয়ে তারপর ওকে উঠাও। না, সামনে আরো এরকম কিছু সিচুয়েশন আসবে, তাই বলছি প্যানিক হয়ে লাভ নাই, প্যানিক হওয়া মানে বেকার। তোমাদের হাতে ঠান্ডা লাগছে না? এখানে সব হ্যান্ড গ্লাভস ফ্লপ। তোমার কোথায়? মালদা, বেশি দূর না তো, কাছাকাছি। আচ্ছা আচ্ছা, আরো কাছে। কে না স্টে করবো না, আমরা যতটা পারবো আগিয়ে যাবো, কারণ আজকে যদি আমরা লাচুং স্টে করি, পরের দিন আমাদের রাস্তাটা অনেক লং হয়ে যাবে। আমরা লাচুং ছেড়ে যতটা পারবো বাড়ির দিক যাবো। বিপ্লব চ, এখানে বাইক চালানোই ভালো না। চ, আস্তে আস্তে যাবি, ঠিক আছে? তার আরও কিছু নাই, পুরো রাস্তাতে কিন্তু ব্ল্যাক আইস। তো বন্ধুরা, রাস্তার হাল তোমরা দেখতে পাচ্ছ, এখনো কিন্তু আমার ইয়ামথাম পৌঁছায়নি, ইয়ামথাম থেকে 3 কিলোমিটার পেছনে আছি, আর পুরো রাস্তাতে একদম ব্ল্যাক আইস হয়ে আছে। 10-20তে চালাতে হচ্ছে বাইক। একবার অলরেডি বিপ্লব পড়ে গেছে, তো ওর পড়া দেখে অনেকেই ভয় পাচ্ছে। তো বন্ধুরা, এটাই তো অ্যাডভেঞ্চার না, পড়বো উঠবো কিন্তু থামবো না। আমারও কিন্তু কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ এখানে একটু অক্সিজেনের মাত্রা কম আছে, বাট তোমাদের জন্য এইটুকু জায়েজ। মানে এখানে কি হয়,
রাস্তার উপরে একদম খুব পাতলা লেভেলের লেয়ার একটা জমে যায় বরফের, তো সেটা বেশি রিস্কি আরও। তো সেটা কি হয়, একদম পাথরের মতো শক্ত হয়ে যায় আর রাস্তার সাথে মিশে যায়, বোঝা যায় না যে এর মধ্যে বরফ আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ছোটোখাটো একটা ওয়াটার ক্রসিং, আবার একটা ওয়াটার ক্রসিং। তো আমি চাই না আমার পুরো বুঝে যাক। তো এগুলো জায়গায় যারা 4 চাকা নিয়ে এসছে তাদের তো কোনো সমস্যা নেই, বাট ওদেরও কিছু সমস্যা আছে। যখন চাকা রোল হয়ে যায় তখন কিন্তু গাড়ি পেছন দিকে চলে যায়, তখন ব্রেক করলেও গাড়ি থামে না। তো সবারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এই আমরা বাইক নিয়ে এসেছি, একদম খুব সামনের থেকে নেচারকে ফিল করতে পারছি। আর যারা ধরো গাড়িতে আছে তো তাদের কাছে যেমন টিভির সামনে বসে আমরা কোনো একটা ভিউ দেখি, তো তাদের কাছে কিন্তু ব্যাপারটা একদম সেম। হয়তো কষ্ট তাদের হচ্ছে না, তার সাথে সাথে কিন্তু আনন্দটা হচ্ছে না। ইয়ামথাম এখান থেকে 3 কিলোমিটার। তো অ্যাকচুয়ালি আমার বন্ধু পড়ে যাওয়ার পরে কিন্তু সব বাইকারগুলো ভয় পাচ্ছে, তারা অনেক পিছনে আছে, আমি এখন সবার সামনে আছি। অ্যাকচুয়ালি ভয় লাগতে পারে, ভয় লাগাটা স্বাভাবিক, কিন্তু ভয়ের সামনা করতে হয়। ভয়কে দেখে ভয় পেয়ে গেলে চলবে না, কারণ একটা ডায়লগ দিচ্ছি কপি, ডর কে আগে জিত হে, আর এটা 100% সত্যি। এই দেখো সামনে এই যে বরফটা পড়ছিল, তো কিছু কিছু বন্ধুরা বলছে যে আর যাওয়া যাবে না সামনে, ঘুরে যাবো ওরকম বলছে। তো দেখো 1 কিলোমিটার পার হতে না পার হতে রাস্তা একদম ক্লিয়ার, মানে কোনো ব্যাপার না। এখন ভয় পেয়ে ভয় রেখে দেওয়াটা ভালো না, ভয় থাকা ভালো, কিন্তু সবসময় ভয়ে থাকা ভালো না। তো এখান থেকে ইয়ামথাম 2 কিলোমিটার, আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি ইয়ামথাম ভ্যালির। তো এই রাস্তাটা একদম হট স্প্রিংয়ের দিক চলে যায়, তো আমরা এখন যাব না, কারণ আমাদেরকে সামনে যেতে হবে ইয়ামথামের দিকে। ইয়ামথাম এখান থেকে 1 কিলোমিটার। এই দেখো সামনে আবার, গড লিটারেলি ভয় লাগছে এখন, বাট বললাম তো ভয়ের সামনা করতে হবে, ভয় দেখে পিছিয়ে গেলে চলবে না। আমি আমার বুট একদম বোঝাতে চাই না। এই যে এই কালো কালোগুলো দেখতে পাচ্ছ, এর উপর দিয়ে কিন্তু ছোট ছোট লেয়ার পড়ে আছে বরফের, আর সেটা খুব শক্ত এবং পিছলা। ওয়েলকাম টু ভ্যালি অফ ফ্লাওয়ার। তোমরা যারা যারা আসতে পারছো না কোনো কারণবশত, তো তারা আমার ভিডিওটা দেখো, দেখে তোমরা ফিল করো যে তোমরা নিজেরা এসছো। এই আমরা কিন্তু চলে আসলাম ইয়ামথাম ভ্যালিতে। এই হচ্ছে ইয়ামথাম ভ্যালি। তো আমরা দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব 0 পয়েন্টের দিকে। আসার সময় আমরা দাঁড়াবো। আই থিঙ্ক সামনে একটা চেকপোস্ট পরে আমাকে গোপ্রোটা বন্ধ করতে হতে পারে। এই সেই ভ্যালি অফ ফ্লাওয়ারের বোর্ড, যেখানে আমার একটা ছবি ছিল আগের থেকে। ইয়ামথাম ভ্যালি আমরা আসার সময় তোমাকে ভিজিট করব। তো আমরা ডিসাইড করলাম আমরা এখন ইয়ামথাম ভ্যালি দাঁড়াবো না, কারণ আমরা 0 পয়েন্টের দিক যাব। তো বন্ধুরা আমরা কিন্তু ইয়ামথাম থেকে বেরিয়ে গেলাম, কারণ এর আগের বছর এসেছিলাম, তো তখন কিন্তু আমরা লাচুং থেকে আমাদেরকে ঘুরে যেতে হয়েছিল। 0 পয়েন্টের পারমিট তখন দিচ্ছিল না। অ্যাকচুয়ালি আমার কাছে পারমিট ছিল, বাট আসতে দিচ্ছিল না কোনো কারণবশত। সো সেই রিস্কটা আমরা নিতে চাচ্ছি না, তার জন্য আমরা আগে চলে যাচ্ছি 0 পয়েন্ট। রাস্তা কিন্তু বন্ধু ব্যাপক রাস্তা, দেখতে পাচ্ছ আমার গাড়ি কমাতে চলছে। শুধু একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে হাতে। এই হাতে সমস্যা কোনোভাবে মেটাতে হবে আমাকে। আমরা কিন্তু হোটেল থেকে 8:45 সময় বেরিয়েছিলাম, মানে 7:45 বেরিয়েছিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:30। তার মানে আমাদের 2 ঘন্টা লাগলো ইয়ামথাম ভ্যালি আসতে। তোমাদেরকে আবার বলে রাখি, লাচুং থেকে যখন আমরা বেরিয়েছি তো তখন কিছু ফুটেজ আমরা নিতে পারিনি, এই কারণ ওখানে ফটোগ্রাফি একদমই অ্যালাউ ছিল না। তো বন্ধুরা যেখান থেকে অ্যালাউ আছে, অ্যাকচুয়ালি অ্যালাউ নেই রাস্তাতে, বাট যতটা পর্যন্ত করা যাবে সেটা আমরা করছি। লাস্ট চেকপোস্ট শিব মন্দিরের সামনেই হবে, তো শিব মন্দির আগে কিন্তু আমাদেরকে গোপ্রোটা খুলে নিতে হবে। আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, যারা যারা ভাবছো বাইক নিব, তো তারা অনায়াসে N250 নিয়ে নিতে পারো, কোনো চিন্তা নেই। এখনও পর্যন্ত আমার গাড়ি আমার সাথ দিয়েছে, স্পিড নিয়ে কোনো সমস্যা হবে না, কোনো চড়াই উতরায় কোনো সমস্যা হবে না। মানে আমরা যে হাই অল্টিটিউডে আসছি, আমি বুঝতে পারছি না যে আমি হাই অল্টিটিউডে আছি। আমার পিছনে আমার বন্ধু আসছে,
তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো মরা মরা, কারণ এখানে অক্সিজেন লেভেল অনেকটাই কম। তো যেগুলো গাছ বাঁচতে পেরেছে সেগুলো বেঁচে আছে অলরেডি, বাট দেখো সবগুলো পাতাগুলো ঝিমিয়ে গেছে একদম। দেখো ইয়ামতাম ভ্যালি আগে একটু বরফ ছিল, এখানে কিন্তু একদম শুকনো রাস্তা। তো আবারও বলছি, ভয় পেয়ে পিছিয়ে যাওয়া মানে বোকামো। ভয় লাগতে পারে, ভয়টাকে কাটাও, কাটিয়ে সামনে আসো, দেখবে সামনে বেটার রেজাল্ট তোমার ওয়েট করছে, লাইক দ্যাট। এই দেখো লাল লাল পাথর চালু হয়ে গেল আমাদের। এই কিন্তু 0 পয়েন্টের দিকে পাথরগুলো লাল লাল থাকে, অনেক বিভিন্ন বিভিন্ন কালার পাথর হয়ে যায় এখানে। তো কেন লাল হয় আমি জানি না, তো তোমাদের কারো জানা থাকলে কমেন্টে জানাতে পারো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা 0 পয়েন্ট থেকে মোটামুটি 9 কিলোমিটার পেছনে আছি। সামনে বরফ দেখা যাচ্ছে হালকা হালকা। অ্যাকচুয়ালি আমার একটু অক্সিজেনের সমস্যা হচ্ছে, তাই বেশি কথা বলতে পারবো না। তোমরা ভিউটা দেখো, আমরা এখন 0 পয়েন্ট থেকে 9 কিলোমিটার পেছনে আছি। এখানে কিন্তু সাংঘাতিক ঠান্ডা, মানে সহ্যের বাইরে। সো গাইস, এখন কিন্তু হালকা হালকা স্নোফল হচ্ছে, তোমরা হয়তো দেখতে পাবে ক্যামেরাতে। আমরা কিন্তু 0 পয়েন্টের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখানে কিন্তু খুব ঠান্ডা, দেখতে পাচ্ছ চারদিকে শুধু বরফ আর বরফ। অনেকে কিন্তু অনেক সামনে থেকে ঘুরে চলে গেছে। বন্ধুরা, ঠান্ডার কথা আর কী বলবো, অসহ্যকর ঠান্ডা, অসহ্যকর। মানে এই ঠান্ডার মধ্যে যে কীভাবে আমি গোপ্রো অন করতেছি সেটা আমি ছাড়া কেউ জানে না। আমার পায়ের তালুগুলো মনে হচ্ছে পুরো জমে, একদম বরফ জমে আছে মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে পায়ের তালুগুলা পাথর হয়ে গেছে, একদম শূন্য। আমি যে গিয়ার ডাউন করতেছি কোনো সেন্স পাচ্ছি না। আওয়াজ শুনে বুঝতে পারতেছি যে গিয়ার কমলো। সো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি 0 পয়েন্ট। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কেন জানি না, স্নোফল হচ্ছে। 0 পয়েন্ট থেকে 1 কিলোমিটার পেছনে আছি। আমরা কিন্তু ওখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ অলরেডি স্নোফল চালু হয়ে গেছে। তো যে কোনো সময় বড় আকার নিতে পারে। তো আমরা ওখানে গিয়ে কয়েকটা ছবি নিয়ে রিটার্ন করবো। ওদিকে ওয়েদারটা দেখতে পাচ্ছি একদম পুরো ফগি ফগ। আমরা কিন্তু চলে আসছি 0 পয়েন্ট। তো এটা কিন্তু 0 পয়েন্ট। তো দেখতে পাচ্ছ 0 পয়েন্টে কিন্তু সেরকম বরফ নাই, কিন্তু ম্যাক্সিমাম লেভেলের ঠান্ডা, মানে এক্সপ্লেন করা যাবে না এতটা ঠান্ডা। তো আমরা এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে যাবো। তো গাইস, এখানে ম্যাক্সিমাম লেভেলের স্নোফল হচ্ছে। তো এখানে আমরা থাকার রিস্ক নিলাম না, এখন আমরা বেরিয়ে যাবো বাইক করে। হাই, লেটস গো। এখানে রিস্ক হয়ে যাচ্ছে থাকাটা, কারণ আমরা বাইকে এসেছি আর বাইকার কিন্তু এখানে কেউ নেই, আমরা দুজনই। সো আমরা 0 পয়েন্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বাই বাই 0 পয়েন্ট। ভাই চল, ভাই চলো বন্ধু। তো এই দেখো স্নোগুলো কীভাবে আসছে। এখানে কিন্তু খুব খারাপ ওয়েদার চালু হয়ে গেছে। আমাদেরকে 0 পয়েন্ট ছেড়ে খুব তাড়াতাড়ি নিচে নামছি, কারণ অলরেডি স্নোফল হচ্ছে আর ম্যাক্সিমাম লেভেলের ঠান্ডা। আমি এত ঠান্ডা কোনোবার পাইনি। আমার আঙুলগুলো পুরো জমে আছে, একদম পুরো স্ট্রেট হয়ে আছে আমি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সাদা সামনে এই সাদা সাদাগুলো যে আসছে, এগুলো কিন্তু স্নোফল হচ্ছে। আমরা কিন্তু 0 পয়েন্ট থেকে অনেকটা এগিয়ে আসছি লাচুংয়ের দিকে। আমাদের এখান থেকে লাচুং এখনও 9 কিলোমিটার দেখাচ্ছে। আর রাস্তার মধ্যে বরফ, ঠিকঠাক বাইক চালানো যাচ্ছে না, চাকা স্কিড করে যাচ্ছে, তার মধ্যে ঠান্ডা, তার মধ্যে এই যে ফালতু গ্লাভস। তোমাদেরকে আমি আবার বলে রাখি, এই যে গ্লাভসটা তোমরা দেখে রাখো ভালো করে। নামটা দেখতে পাচ্ছ হয়তো, বিবিজি উইন্টার গ্লাভস। এটার নামই শুধু উইন্টার গ্লাভস, মানে এটা কোনো রকমই উইন্টারে কাজ করে না। আরেকটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, যারা যারা 0 পয়েন্টে আসছো, যে মাঙ্গানে স্টে করো। কারণ গ্যাংটকে তোমরা যদি স্টে করো তাহলে গ্যাংটক থেকে তোমার সকাল সকাল রওনা দেবে ইয়ামথাম ভ্যালির দিকে। তবে ইয়ামথাম ভ্যালিতে আসতে পারবে না, আসবে লাচুংয়ে। লাচুংয়ে আসে স্টে করবে, এটাই স্বাভাবিক।
এইবার মেন ব্যাপারটা হচ্ছে তোমরা যদি সকালবেলা 6টার সময় ওখান থেকে রওনা দাও গ্যাংটক থেকে, লাচুংয়ের আগে যে চুমথাং চেকপোস্টটা আছে সেখানে কিন্তু তোমাদেরকে 11টার মধ্যে এনি হাও ঢুকতে হবে, যেটা তোমরা পারবে না, সম্ভব না, ইম্পসিবল এটা। তোমরা যদি 7টার সময় গ্যাংটক থেকে বের হও, তোমরা 11টার সময় এই চেকপোস্টে আসতে পারবে না এই জন্য কারণ রাস্তা অতিরিক্ত খারাপ, মানে রাস্তাই নেই বলতে গেলে, তো পারলে না। এইবার দেখো, যদি তোমরা ধরো তোমরা এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা 11টার মধ্যে যদি পৌঁছাতে না পারি তাহলে কী হবে, রিটার্ন চলে যাব? না, তোমাদেরকে চেকপোস্টের সামনে দাঁড়িয়ে থাকতে হবে বিকেল 4টা পর্যন্ত অফিসিয়াল টাইম। এবার তোমাদেরকে তার চেয়ে বেশিক্ষণও দাঁড়িয়ে থাকতে হতে পারে। এবার 4টার সময় যদি ওরা পাস দেয় তোমাদেরকে যেতে দেয়, তার আগে কতগুলো গাড়ি লাইনে থাকবে সেটা তোমরা ভাবতে পারবে না, মানে এক্সপ্লেন করতে পারবে না না আসলে। তার মানে কি হচ্ছে, তোমরা এতটা দূর রাইড করে আসছো গ্যাংটক থেকে লাচুং পর্যন্ত। গ্যাংটক থেকে লাচুংয়ের ডিস্টেন্স প্রায় 120 কিলোমিটারের কাছাকাছি। এবার 120 কিলোমিটার দূর তোমরা আসতে তো পারবে না, তার আগে তোমাদের আটকে দেবে। এইবার তোমরা সকালবেলা গ্যাংটক থেকে রওনা দিলে, সেখানেও একটা কম্প্রোমাইজ হলো, ঘুম কম্প্রোমাইজ হলো। তারপরে আবার এখানে 11টা থেকে তোমরা দাঁড়িয়ে থাকবে বিকাল 5টা পর্যন্ত। এবার লাচুংয়ে তোমরা যখন পৌঁছাবে, লাচুং পৌঁছাতে তোমাদের বেজে যাবে রাত্রি 10টা 11টা। তো তার জন্যই আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা 0 পয়েন্টের প্ল্যানিং করছো তো তারা অবশ্যই মাঙ্গানে স্টে করো। মাঙ্গানে স্টে করার ফায়দা দুটো আছে। এক নম্বর কথা, তোমাদের রুট কমে যাবে। তোমরা যদি সকালবেলা 9টার সময় যদি মাঙ্গান থেকে রওনা দাও, তোমরা ইজিলি চেকপোস্ট পর্যন্ত 11টার মধ্যে পৌঁছে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট। আর 2 নম্বর প্লাস পয়েন্ট, গ্যাংটক থেকে যদি তোমরা পারমিট করো, এখন তো গুরুদুমাল লেক বন্ধ আছে, তারপরে তোমরা ইয়ামথাম ভ্যালি 0 পয়েন্টের পারমিট করবে। গ্যাংটক থেকে পারমিট করতে গেলে কিন্তু তোমাদের লেগে যাবে 1500 টাকা থেকে 1300 টাকা, মানে 1300 থেকে 1500 টাকা তোমাদের লেগে যাবে। সেই পারমিটই তোমরা যদি মাঙ্গান থেকে করো, তোমাদের কিন্তু 700 থেকে 800 টাকার মধ্যে হয়ে যাবে, তাও 3 দিন, মানে 2 নাইট 1 ডেজ। তারপরে দুদিক থেকে তোমাদের প্লাস পয়েন্ট। তাই আমি বলছি তোমাদেরকে, তোমরা গ্যাংটকে ভুল করেও থেকো না। গ্যাংটক থেকে কোনো লাভ নেই। এক নম্বর কথা, গ্যাঞ্জাম শহর, তারপরে হোটেল ঠিকঠাক পাওয়া যাবে না, পারমিটের কস্ট বেশি। এবার পারমিট হাতে পেতে পেতে তোমাদের বেজে যাবে সকাল 9টা থেকে যদি তোমরা রওনা দাও, চেকপোস্ট আস্তে আস্তে তোমাদের বেজে যাবে এমনিতেই 1টা। তারপর 1টা থেকে 5টা পর্যন্ত দাঁড়াই থাকো রাস্তার মধ্যে, মানে তোমাদের সব দিক ডিসঅ্যাডভান্টেজ। তোমরা যদি কেউ কলকাতা থেকে আসো, আমি বলবো তোমরা কলকাতা থেকে এসে রায়গঞ্জে স্টে করো, আর সেকেন্ড ডে রায়গঞ্জ থেকে মাঙ্গান চলে আসো। তো তাতে তোমাদের টেস্টটা একটু কমবে আর ইজিলি শান্তিতে রাইড করতে পারবে। ঘুরতে তো আসছো না, কষ্ট করতে তো না। কষ্ট করতে মানুষ কাজে যায়, ঘুরতে আসলে মানুষ রিল্যাক্স থাকে। তাই তোমাদেরকে এই ট্যুর প্ল্যানটা আমি এইভাবে সাজালাম। আর একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যখন 0 পয়েন্ট থেকে তোমরা নামবে, তখন কিন্তু তোমরা আর মাঙ্গান হয়ে যেতে পারবে না। মাঙ্গান হয়ে যেতে পারবে না এই কারণে, কারণ এখন মাঙ্গান থেকে যে চেকপোস্টের রাস্তাটা, সেটা হয়ে গেছে 1 ওয়ে। তোমরা যখন মাঙ্গান থেকে রওনা দিবে 0 পয়েন্টের দিকে, 0 পয়েন্ট দেখে থেকে যখন তোমরা ব্যাক করবে, তখন কিন্তু তোমরা আর মাঙ্গানে যেতে পারবে না, কারণ এই রাস্তাটা পুরোটাই 1 ওয়ে। তোমাদেরকে যে চুমথাংয়ের আগে যে চেকপোস্টটা আছে, সেখান থেকে কিন্তু রাইট সাইড দিয়ে তোমাদেরকে রাস্তা দিয়ে দেবে, যেটা একদম ডিকচু বলে একটা জায়গা, সেখানে গিয়ে উঠবে, মানে মাঙ্গান পার করে। তো সেইভাবেই প্রিপেয়ার হয়ে এসো তোমরা। কিন্তু তোমরা যদি ভাবো মাঙ্গান থেকে বেরোবো, লাচুংয়ে থাকবো, পরের দিন লাচুং থেকে 0 পয়েন্ট দেখে নিয়ে আবার লাচুংয়ে স্টে করবো, পরের দিনকে আবার মাঙ্গানে যাব, সেটা সম্ভব না। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো, যাদের যাদের মনে হচ্ছে যে ভিডিওটা ইনফরমেটিভ, তো প্লিজ লাইক করে দিও, আর আমার ছোট চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। ভিডিও যদি ভালো লাগে তাহলেই করো, কোনো জোর জবরদস্তি নেই। সো গাইস, তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যখন লাচুং থেকে এদিক দিয়ে আসবে, তো বেশিরভাগই ভুল হয় কি, তারা সবাই সোজা চলে যায়। তো সোজা কিন্তু গিয়ে লাভ নেই, ওদিকে আর্মি ক্যাম্প যেতে দেবে না তোমাদেরকে। এই লাচুং থেকে এসে, এই যে লাচুংয়ের রাস্তাটা, এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যেতে হবে 0 পয়েন্টের দিকে। আর সোজা চলে গেলে কিন্তু তোমার চলে যাবে আর্মি ক্যাম্প। আর তোমাদেরকে বলে রাখি, এই নর্থ সিকিমে কিন্তু গোপ্রো একদম অ্যালাউড নেই। তবুও আমি ভিডিও করছি অনেক কষ্টে, ঠান্ডার মধ্যে বারবার দাঁড়িয়ে কোনো সময় খুলছি, কোনো সময় লাগাচ্ছি। তো অনেক কষ্ট করতে হচ্ছে বন্ধুরা, একটু লাইক করে দিও প্লিজ।
ঠান্ডাতে হাত কাজ করে না, সেই ঠান্ডার মধ্যে মাথার মধ্যে চিন্তা রাখতে হচ্ছে যে কত দূরে চেকপোস্ট আছে, তার 1 কিলোমিটার দূরে আমাদেরকে দাঁড়াতে হবে, তারপরে গোপ্রো বন্ধ করতে হবে, তারপরে আবার চেকপোস্ট পার করে আবার 2 কিলোমিটার দূরে গিয়ে আবার গোপ্রো লাগাতে হবে, কারণ ভিডিও করা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো এখান থেকে লাচুং 3 কিলোমিটার, আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আই থিঙ্ক 10 মিনিটে আমরা লাচুং পৌঁছে যাবো। এখন ঘড়িতে বাজে সকালবেলা ভুল, সরি, 12:59, মানে 1টা বাজতে 1 মিনিট বাকি। আমরা কিন্তু আজকে 7টার সময় বেরিয়েছিলাম লাচুং থেকে। 7টার সময় বেরিয়ে আমাদের খুব লাভ হয়েছে, মানে খুব ভালো হয়েছে আর কি। আমরা যদি আরও আগে বেরোতে পারতাম খুবই ভালো হতো। তো আমরা 7টার সময় বেরিয়ে আমরা কিন্তু 10:30টার মধ্যে 0 পয়েন্ট পৌঁছে গেছিলাম। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু লাচুং পৌঁছে গেছি বলতে লাচুংতে দাঁড়াবো না, এখন আমরা লাচুংয়ে আছি। তো এখন ঘড়িতে বাজে 1:07। তো আমার সেন্সে বললো যে এখানে দাঁড়ানোর কোনো সেন্স হয় না, তার জন্য কিন্তু আমরা লাচুং ছেড়ে চলে যাচ্ছি, লাচুংকে টাটা বাই বাই করে। তো এখন কিন্তু ঘড়িতে সময় 1টা, 4.5 ঘন্টা লেগে গেল আমাদের লাচুং থেকে 0 পয়েন্ট দেখে দেন লাচুংয়ে আসার আমাদের 4.5 ঘন্টা হয়ে গেল। তবু আমাদের হিসাবে অনেক তাড়াতাড়ি হয়েছে, মানে আমাদের হিসাবে বলা ভুল, এখানকার লোকালরা যা বলছে তার থেকে তাড়াতাড়ি হয়েছে। এখানকার লোকালরা বলছে তোমার 3টার আগে পৌঁছতে পারবে না, তো আমরা তার থেকে 2 ঘন্টা আগে এসেছি। এবার তাড়াতাড়ি আসছি মানে এই না আমরা খুব রাত চালিয়েছি, আমরা অ্যাকচুয়ালি সময়টা নষ্ট করিনি, কোথাও অকারণে সময় নষ্ট করিনি। তো আমরা লাচুংকে কিন্তু বাই বাই করে দিয়েছি, লাচুংকে আমরা আজকে থাকবো না। এবার আমাদের খিদে পেয়েছে, কিছু খেতে হবে, তারপরে আমরা বেরোবো। এবার আমরা বেরোয় কোথায় স্টে করবো সেটা আমরা নিজেরাও জানি না। আর আমার বাইকে একটা জিনিস হচ্ছে, এমনি কোনো সমস্যা হচ্ছে না, বাট বুঝতে পারছি না ইঞ্জিনের যে লাইটটা আছে সেটা কেন জ্বলে আছে। সো গাইস, সামনে কিন্তু চেকপোস্ট আছে, নাগা চেকপোস্ট, যার জন্য আমি আবার গোপ্রোটা অন করলাম এবং গোপ্রো অন খুলে পকেট ঢোকাবো আর চেকপোস্ট পার করে তোমাদেরকে আবার ভিডিও দেখাবো। সো গাইস, আমরা এখন লাচুং থেকে আসার সময় এই যে এখানে একটা চেকপোস্ট থাকে এই সামনে, তো আমি ফুললি দেখাবো না তোমাদেরকে। যখন তোমরা মাঙ্গান থেকে আসবে এই রোডটা ধরে এদিক দিয়ে চলে যেতে হবে লাচুং, আর যখন লাচুং থেকে রিটার্ন আসবে তখন কিন্তু মাঙ্গানে তোমরা যেতে পারবে না, তখন তোমাদেরকে এই রুট ধরে এদিক দিয়ে যেতে হবে, যেটা ডিকচু বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে ওঠে। তো এতক্ষণ ক্যামেরা লাগাতে পারিনি কারণ রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, তো কেবলই পারমিটটা জমা করে দিলাম। পারমিট জমা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে কিন্তু আমাদের রাস্তাটা ডিরেক্ট উঠবে ডিকচুর ওখানে। ডিকচু কেমন জায়গা, আমরা ওদিক দিয়ে অলরেডি আসছি, বাট কেমন জানি না। এবার আমরা কোথায় স্টে করব সেটা সামনে গিয়ে একটা ভালো জায়গা দেখে স্টে করতে হবে। তো চলো লেটস স্টার্ট, চলো গাইস। তো এই রাস্তাটা প্রত্যেকটা বাইকারদের কাছে একদম নতুন রাস্তা, কারণ এটা রাস্তা নেই, অ্যাকচুয়ালি ম্যাপেই নেই। দেখো ঘোড়া, এই রাস্তাটা ম্যাপেই নেই। এই মাঙ্গান থেকে যখন তোমরা আসবে, এবার লাচুং থেকে ফেরার সময় তোমরা মাঙ্গানা ঢুকতে পারবে না, কারণ ওটা পুরোপুরি হয়ে গেছে ওয়ান ওয়ে। আর এই যে রাস্তাটা আছে এটা একটা অনেক দূর থেকে ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে মাঙ্গান পার করে একটা জায়গা আছে ডিকচু বলে, সেখানে গিয়ে ওঠাচ্ছে। তো আরবি স্যার থেকে যেটা শুনে জানলাম, এখান থেকে ডিকচু যেতে 2 ঘন্টা লাগবে। তো ইনারা 2 ঘন্টা বললে তো আমাদের 4 ঘন্টা লাগে, মেন কথা হচ্ছে এটাই। সো গাইস, চেকপোস্ট থেকে কিন্তু আমরা ডিকচুর দিকে যে রাস্তাটা রাইট সাইডে নিয়ে নেয়, আমরা অনেকটাই চলে এসেছি। আর এই রাস্তাতে কিন্তু একটু ঠান্ডা লাগছে। আমরা এমন একটা রাস্তা চলছি, শুধু প্রথমে বলেছে এদিকে যেতে হবে, তারপরে কেউ নেই রাস্তার মধ্যে দেখানোর মতন, আমরা দুজন চলতে আছি। আর তার মধ্যে দেখতে পাচ্ছ ওয়েদার, মানে দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, আকাশে পুরো মেঘ, বৃষ্টি আসলে আমরা মরছি। আমরা রেনকোট নিয়ে আসিনি সঙ্গে। অনেকক্ষণ চলার পরে কার্ভগুলো খুব শর্ট হয়ে গেল, মানে একদম ছোট কার্ভ। বন্ধুরা, সাসপেন্সওয়ালা স্টোরি, কোথায় আছি নিজেরাই জানি না, তোমাদেরকে কি ইনফরমেশন দিব। তো কোনো লোকাল এলাকা শুনতে হবে,
করতে হবে। भैया ये रास्ता है डिक्चू जाता है ना? हाँ ये रास्ता सीधे नीचे का रास्ता जाएगा। नीचे हाँ, कितना समय लगेगा? हाँ। कितना समय लगेगा? 1 घंटा से लगेगा डिक्चू डिक्चू तक है ना। हाँ, और एक किधर जाता है ये वाला? हाँ ये वाला किधर जाता है? ये वाला तो ऊपर जाता है। एक्चुअली हमको जाना है सिलीगुड़ी, तब डिक्चू से जाना पड़ेगा, ये सीधे नीचे से जाना पड़ेगा ना? निकल के जाना पड़ेगा। ओके ठीक है भैया, थैंक यू। ঘড়িতে 4:21 বেজে গেছে আর আমরা কিন্তু এখনও ডিকচু পৌঁছতে পারিনি। তো আমরা যেখানে আছি সেখান থেকে ডিকচু এখনও 22 কিলোমিটার বাকি আছে, মানে আমাদের আরও 1 ঘন্টা লেগে যাবে। আর লোকালদের কাছে শুনে যেটা বুঝছি যে ডিকচু একটা ছোট গ্রাম, এখানে হোটেল বা হোমস্টে নেই তেমন। এটা কিন্তু পুরোটা কমলালেবুর গার্ডেন, এই দেখো কমলালেবুগুলো পুরো কমলায় কমলা, এই পুরোটা কিন্তু কমলালেবুর গার্ডেন। তো যাই হোক, আমরা এই রাস্তায় এসে কিন্তু খুব ভালো করছি, নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি আর তোমাদেরকে দেখাতে পারছি। আর এই জায়গাটা তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে ডিকচু। যদি তোমরা শিলিগুড়ি থেকে আসো তাহলে ডিকচু পার করে তোমাদেরকে আসতে হবে 10 কিলোমিটার। এই দেখো এই পুরো গার্ডেনটা অরেঞ্জ গার্ডেন। তাহলে তোমাদেরকে বন্ধুরা অরেঞ্জ দেখতে আর শিটং যেতে হবে না, তোমরা কিন্তু ডিকচুতে আসলেও অরেঞ্জ দেখতে পারবে। ওই দেখো অরেঞ্জ গাছ। তো এতক্ষণ ধরে যে আমরা এই শুনশান রাস্তাতে রাইড করলাম, তাতে আমাদের একটা জিনিস ভালো হলো, তো নতুন একটা জিনিস দেখতে পারলাম আর তোমাদেরকেও দেখালাম। তাহলে তোমাদেরকে আর অরেঞ্জ দেখতে শিটং যাওয়ার কোনো দরকার নেই, তোমরা ডিকচু চলে আসলে কিন্তু অরেঞ্জ দেখতে পারবে। দেখতে পাচ্ছ একদিকটা পুরোটা ধসে গেছে একদম রাস্তাটা, দেখো গাড়িগুলো কাম করে আসছে। তো এখন আমাদেরকে ওই ডেঞ্জারাস জায়গাটা দিয়ে যেতে হবে। গড। তো বন্ধুরা, তো কালকে তো রাত হয়েছিল হোটেলে আসতে, যার কারণে দেখাতে পারিনি। আজকে তোমাদেরকে দেখাচ্ছি হোটেলটা, উপরে আমাদের হোটেল। চলো তোমাদের দেখাচ্ছি, একটু এদিক দিয়ে যেতে হবে, একটু উপরে উপরে উঠতে হয় আর কি। আর এই হোটেলের সামনে কিন্তু অনেক গার্ডেন করা আছে। আর এই হচ্ছে লোকাল একটা শাক, যেটা আজকে আমরা খেলাম অলরেডি। আর সবচেয়ে ভালো এই হোটেলটার, সেটা তোমাদের এখন দেখতে পাবে। এই দেখো, উঠে গিয়ে কিন্তু তোমরা একটা সুইমিং পুল পেয়ে যাবে। যখন গরমের সময় তোমরা যদি আসো তাহলে তোমরা এখানে স্নান করতে পারবে, সুইমিং করতে পারবে। বসার জন্য একটা সুন্দর সিট রাখা আছে, তোমরা ইচ্ছা করলে এখানে গরম জল দিয়ে স্নান করতে পারবে, ব্যবস্থা আছে। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই উপরে ডাইট সাইডে এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের বেড। এখানে একটা টেবিল আছে, ওখানে একটা আছে ছোটো, মানে তোমার দুজন আসে দুজনে জিনিস রাখতে পারবে আরামে। এখানে একটা মিরর আছে, এখানেও একটা টেবিল, এখানে বসার সুন্দর একটা নেচার সিট। আর হচ্ছে আমাদের ওয়াশরুম দেখাতে পারছি না, কারণ ওয়াশরুমের ভিতরে বিপুল আছে অলরেডি। আর এই জানালা থেকে কিন্তু তোমরা একটা সুন্দর ভিউ পেয়ে যাবে। তো কালকে তো আমরা এখানে এসেছিলাম, আজকে হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন 9টা বাজে, আমাদের রায়গঞ্জের জন্য যেতে হবে, দেখতে হবে কত সময় লাগে। তো চলো, যা হবে তোমাদেরকে দেখাবো।